স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি তাই বনন্ত, এবং আজকের আলোচনায় আমার সাথে যুক্ত হবেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গোল্লা। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। গ্রেট টু হ্যাভ ইউ। এবং মাত্রই আমরা খবর পেয়েছি তামিম ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেছেন বিসিবি নির্বাচন থেকে। অনেক বড় খবর এটা। তো অনেক ঘটনা ঘটছে। জাভেদ, আপনি পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? সত্যি কথা আমি ভালোভাবে দেখছি না। ওর এটা রিজাইন লেটার আমি জানি না উনি কী কারণ দেখিয়েছেন, বাট টোটাল ওভারঅল মানে যখন ইলেকশন আছে গত 2 মাস যাবৎ আমরা খুবই মুখোমুখি হয়ে গেছি। কেন এন্ড অফ দ্য ডে মাথায় রাখতে হবে মুখোমুখিটা হয়তো চলে যাবে, কিন্তু ক্রিকেটটা ক্ষতি মানে অনেকটা হয়েছে, যাতে আর না হয়। যেটা আমরা মনে করি কেন যেহেতু একটা প্লেয়ার, তামিমের লাখ লাখ ভক্ত আছে, বুলবুলের লাখ লাখ ভক্ত আছে, ফারুক ভাইয়ের ভক্ত আছে, আমার ভক্ত আছে। তো যখন এই টাইপের মিডিয়ায় চলে আসে এই টাইপের ওপেন মানে ইনডাইরেক্টলি যুদ্ধ বলে বা ডাইরেক্ট যুদ্ধ বলে, তখন এটা আলটিমেটলি কিন্তু সাধারণ মানুষ এটা ভালোভাবে নেয় না। তো ওই এফেক্টটাই কিন্তু ক্ষতি করে গিয়ে আমাদের ক্রিকেটকে, আমাদের স্পোর্টসকে। আর তামিম শুরু থেকেই বলছিলেন আসলে এটা নির্বাচন হচ্ছে না, এটা ইলেকশন হচ্ছে না, সিলেকশন হচ্ছে। আমরা বুলবুল ভাইকে এখন পর্যন্ত প্রাথমিকভাবে কোনো রকমের বক্তব্য দিতে দেখিনি। অবশ্য এশিয়া কাপের ফাইনাল পার্টিসিপেট করতে গিয়েছিলেন, সেখান থেকে হয়তো আজকে বা কালকে ফিরে এসেছেন। তো সব কিছু মিলিয়ে নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমেজটা ছিল বা আমরা যে ফেয়ার ইলেকশনের জায়গাটা বলছিলাম জাভেদ, সেটা তো আর থাকলো না। এখন তো শুধু আমিনুল ইসলাম বুলবুলই রয়ে গেলেন। হ্যাঁ, সেটা বলা ডিফিকাল্ট। কেন আপনি এখনও তো মানে হয়তো আমরা ধরে নিচ্ছি উনি প্রেসিডেন্ট হবেন, বাট আলটিমেটলি ডাইরেক্টরদের কল থাকবে এটা যে কারা আসছে বা কারা যাচ্ছে। হ্যাঁ, তামিম থাকাতে, বাট আমি জানি না যে ফেয়ার ইলেকশনটা মানে উনি কেন বলেছে। আমার কাছে মনে হয় যে এটা হওয়া উচিত, মানে এটা ওপেন হচ্ছে, ঠিক আছে না। তামিম যেহেতু একটা যে কোনো দলের উনি আসছিলেন নর্মালভাবে, একটা দলের একটা সাপোর্ট হওয়াতে ব্যাপারটা একটু ঘোলাটে হয়ে গিয়েছে। তারপরে যেগুলো আমি যেটা বললাম মুখোমুখি কিছু কমেন্ট, এটা আসলে প্রফেশনাল লেভেলে হওয়া উচিত না। সেটা যার ক্ষেত্রে হোক, নট অনলি তামিম, সেটা ফারুক ভাই হতে পারে, সেটা গভর্নমেন্ট হতে পারে, সেটা বুল্লু হতে পারে। তো ওভারঅল বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা তো খুব একটা ভালো মেসেজ হলো না। অফকোর্স নট, যেহেতু আমি শিওর যে উনি হয়তো মন খারাপ বা কোনো কারণেই উনি এটা রিজাইন দিয়েছে। বাট যেটা আমরা চাই যে আমরা যারা প্লেয়ার, এক্স ন্যাশনাল প্লেয়ার, আমরা যারা খেলেছি বাংলাদেশ টিমে, আমাদের প্লেয়ার একটা এক্সপিরিয়েন্স নিয়ে, তার যে কেরিয়ার এক্সপিরিয়েন্স ওটা নিয়ে আসুক। সেটা হয়তো শুধু এমন না যে প্রেসিডেন্টই হইতে হবে, সেটা অনেক জায়গায় কাজ থাকতে পারে, হেড অফ অপারেশন থাকতে পারে, পলিসি মেকিংয়ে তখন ইনভলভ থাকতে পারে, যেহেতু উনি এমন একটা অ্যাম্বাসেডারকে সবার সঙ্গে যোগাযোগ আছে ওয়ার্ল্ড ওয়াইড। তো ওটাও বুল্লুকে হেল্প করতে পারতেন, বাট সামহাও আমি জানি না কেন উনি রিজাইন দিয়েছে। সব কিছু মিলিয়ে মানে এই তার সিদ্ধান্তটার পেছনে আপনি জানেন যে কালকেও একটা রিট হয়েছে যে 15টি ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়া হয়নি, তাদেরকে আবার দেওয়া হয়েছিল, পরবর্তীতে কালকেই সেই কাউন্সিলরশিপ তুলে নেওয়া হয়েছে। এই 15টি ক্লাবের কাউন্সিলরশিপ প্রত্যাহার করার পরেই তামিম ইকবালের আজকে মনোনয়ন প্রত্যাহার, এখানে তো ডেফিনেটলি একটা যোগসাজশ রয়েছে। সো সব কিছু মিলিয়ে ওই যে নির্বাচনের আমরা যেটা বলছি বারবারই যে আসলে নির্বাচনের ফেয়ারটা হচ্ছে কিনা, এখানে তামিম ইকবাল ডেফিনেটলি আজকে একটা সংবাদ সম্মেলন করবেন এবং ক্লিয়ারলি তিনি জানাবেনও বটে যে কেন তিনি প্রত্যাহার করলেন। তার আগেও আমাদের দূর থেকে দেখার যে চোখটা, সেটা আসলে কি বলছে? দেখেন, টেকনিক্যাল পার্ট যেটা এর আগে আপনি উইথড্র করে ফেলেছেন, আবার হাইকোর্ট স্টে করেছে, এখন আবার রিড করেছেন ফারুক ভাই, এটা হয়তো আমি ওইভাবে ক্লিয়ার করে বলতে পারবো না, বি অনেস্ট। তো ওই একটা জায়গায় আমার মনে হয় সে যে আপনি স্টার্টিংয়ে বললেন, আমার মনে হয় হয়তো তামিম ইকবাল চিন্তা করেছেন যে এই ভোট না হলে তার একটা বড় পাওয়ার ভোট 15 ভোট, হয়তো ওখানে 10টা ভোট পেতে পারতেন বা 12টা, ওই জন্য হয়তো উনি প্রত্যাহার করে মানে করেছেন হয়তো, আমার কাছে মনে হয়। আচ্ছা, আপনার নির্বাচনের যে প্রসেসটা, মানে সাধারণ মানুষ তো আসলে নির্বাচনটা কিভাবে হয় সে বিষয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট তাদের নেই। মানে 76টা কাউন্সিলর বা 76টা ভোটার, ক্লাব থেকে 12টা পরিচালক নির্বাচন করে, জেলা ক্রীড়া সংস্থা থেকে 71 জন কাউন্সিলর, 10টা পরিচালক নির্বাচন করে, এভাবে নির্বাচনের 24 জন টোটাল। এই প্রসেসটা কি আসলে আপনার কাছে যাবে? আপনি দীর্ঘদিন ধরে খেলার সাথে রয়েছেন, খেলেছেন, কোচিং করাচ্ছেন, প্রসেসটা কি একটু জটিল মনে হয় আপনার কাছে? জটিল না, যেহেতু এটা হয়ে আসছে। সত্যি আমি আগেই বললাম যে আমিও সাধারণ দর্শকের মতো একটু কম মাথা ঘামাই। তো ওই একটা জায়গায় আমার মনে হয় এটা আরেকটু ওপেন হওয়া উচিত, আরেকটু আগের থেকে প্রক্রিয়াটা হওয়া উচিত। আর যেটা আপনি বললেন স্টার্টিং, যারা সাধারণ মানে আমাদের কম বুঝি বা যারা একদম স্পষ্ট, এটা হওয়া উচিত কেন এটা হচ্ছে, কেন 72টা ভোট, কেন 10টা ডাইরেক্টর এখান থেকে, এটা আলটিমেটলি একটা প্রক্রিয়া হয়ে আসছে। যদি এইটা আবার আমার কথা হচ্ছে এইটা যদি আমাদের ক্রিকেটের জন্য লাভ হয়, আমি সবসময় একটা কথা বলি, তাহলে এটা হওয়া উচিত। আর যদি না হয়, সেটা যতই পাওয়ারফুল থাকুক, এটা হওয়া উচিত না। কেন পার্সোনাল স্বার্থ বা পার্সোনালের জন্য এটা হওয়া উচিত না। আমাদের ক্রিকেটের জন্য, যেমন আমরা যখন খেলতাম আরও 15, 20, 25 বছর, এডি 12 জন ছিল, ডাইরেক্টর যে কীভাবে বোর্ডের হয় এটা কীভাবে কেউ জানতোই না।
জাস্ট আমাদের ম্যানেজার দিয়ে খেলানো হতো। তো সেম এই প্রক্রিয়াটা যদি ক্রিকেটের জন্য এফেক্টিভ হয় তাহলে এটা হওয়া উচিত, আদারওয়াইজ হওয়া উচিত না। বাংলাদেশ আফগানিস্তান সিরিজ শুরু হচ্ছে কালকে থেকে। বাংলাদেশ মাত্র এশিয়া কাপটা শেষ করেছে এবং যে নোটে শেষ করেছে যাবে সেটা ডেফিনেটলি খুব ভালো কোনো নোট না। সৌম্য সরকার দলে ঢুকেছেন, আর সৌম্যর ইনক্লুশনটা কতটা ইফেক্ট করতে পারে? আফগানিস্তান ডেফিনেটলি ইটস এ বিগ টিম, খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে, সো ইটস নট গনা বি ইজি ফর বাংলাদেশ। সব কিছু মিলে এই সিরিজটাকে আপনি কীভাবে দেখছেন? অফকোর্স অনেক চ্যালেঞ্জিং সিরিজ হবে, যেহেতু ওরা আমাদের সঙ্গে হেরেছে, ওটা তারা স্ট্রং দল, তাদের একটা হোম বা স্লো উইকেট যেটাই বলেন ওরা অ্যাডভান্টেজটা নিবে। বাট আমাদের একটা সবচেয়ে বাজে হচ্ছে সৌম্য তো অপশন তো কম আপনাদের খেলাতে হবে, বাট ওই লিটন নেই, এটা একটা বড় একটা ফ্যাক্টর হবে। বিকজ কেন উনি দুর্দান্ত ফর্মে ছিলেন, আবার ক্যাপ্টেন ছিলেন। আপনাদের ক্যাপ্টেন নিয়ে আমরা হিমশিম খাচ্ছি, খেলাতে কোনো খবর নাই, ক্যাপ্টেন নিয়ে আমরা আলোচনা সমালোচনা হচ্ছে। তো ওই একটা জায়গায় আমি মনে করি এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য। কেন বরাবরই যে আমরা ইফ ইউ প্লে এগেন্স্ট অস্ট্রেলিয়া, এগেন্স্ট ইন্ডিয়া, প্রেশার কিন্তু ওদের থাকে। আর এগেন্স্ট আফগান আমরা কিন্তু হারতে চাই না, বা সাধারণ দর্শক যারা ওরা মনে করে যে ওরা বিশ্বাস করে যে আমরা অবশ্যই তাদের চেয়ে ভালো দল। হ্যাঁ, অবশ্যই ভালো দল, কিন্তু মাঠের পারফরমেন্স কিন্তু কখনো আমাদের ফলে সবসময় আসে নেই। 50-50 বা ওরা সামটাইম ওরা এগিয়ে গিয়েছে, বাট সাম্প্রতিক সময় আমরা এগিয়ে আছি। এটা যদি ভালো খেলে বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে এটা যে আমাদের 26 যে ওয়ার্ল্ড কাপটা আছে এটা অনেক বড় এফেক্ট ফেলবে। ফলোড বাই যেহেতু তিনটা খেলবে, ফলোড বাই যে আমাদের যে পুরো সিরিজের যে ক্যালেন্ডার উইনিংটা, যেটা কোয়ালিফাই খেলতে হয় না বা পয়েন্ট কাউন্ট হয়, এটা একটা বড় হেল্প করবে এই সিরিজকে বেস করে। জি, আফগানিস্তানের এগেনস্টে সবসময় আমাদের একটা টাইট ফাইট হয়। আমাদের ওপেনিং যে স্লটটা ছিল, আমরা যদি গেল 1-1.5 বছর ধরে দেখি যে আমরা তামিম জুনিয়র এবং ইমনকে রেডি করেছিলাম, এবং আমরা জানি যে তারাই আমাদের প্রতিষ্ঠিত ওপেনার। এবারের এশিয়া কাপে গিয়ে ঘটনাটা চেঞ্জ হয়ে গেছে। সাইফ সাডেনলি কেম ইন টু দ্য সিন, এবং সাইফ যেভাবে খেলেছেন, নো ডাউট যে সাইফকেই আমরা ওপেনে রাখতে চাই, আনলেস টিম ম্যানেজমেন্ট তাকে আবার নিচে নিয়ে আসে। সো এই যে ওপেনিং স্লটটাকে আমরা চেঞ্জ করলাম, এটাকে আপনি কি ভালো? না, অফকোর্স নট। আমি আপনার শোতে ছিলাম, আর টিভি শোতে ছিলাম। আমরা এশিয়া কাপ যাওয়ার আগে আমরা মোটামুটি মানে ম্যানেজমেন্ট, সিলেক্টর বা কোচ অ্যান্ড সাধারণ পাবলিক আমরা ধরে নিয়েছি কি আমরা ওপেনিং পার্টনারশিপ পেয়ে গেছি। ইটস ফাইন, ভালো, কিন্তু যেখানে আপনি স্ট্রাগলিং করছেন ওপেনিং, ওই জায়গায় মোটামুটি এস্টাবলিশ হয়েছে। আপনি 2টা খারাপ করেছেন, আপনি ইমনকে ড্রপ দিয়েছেন, তামিম খেলছে, তামিম চমৎকার একটা ইনিংস খেললো। আবার ওই একই সিরিজে ইমন যেটা 19 করলো 21 বলে, আপনি তামিমকে বসিয়ে আবার আপনি ইমনকে চান্স দিয়ে দিলেন। সাহেব যদি আসুক অসুবিধা নেই, যেটা আমাদের বোলিংয়ের ক্ষেত্রে হয়, কম্পিটিশন অনেক হেলদি হয়, যেটা ক্যাপ্টেনের জন্য টাফ কল হয়, বাট দলের জন্য ভালো হয়, তাই না? আপনার অপশানস থাকে, কিন্তু আমাদের ওপেনিংয়ে তো অপশানস নাই। ওই আমরা এশিয়া কাপ যাওয়ার আগে উই আর প্রিপেয়ারকে আমরা এই দুজনকে ওপেনিং করাবো। দুজনই 4-5টা ম্যাচের মধ্যে দুজনই ড্রপ দল থেকে। তো এটা কখনোই একটা প্লেয়ার এস্টাবলিশড হবে না। কেন আপনি তামিম নেক্সট 10 বার হলে চিন্তা করবে, জুনিয়র তামিমের কথা বলছি, কি আমি কি নেক্সট ম্যাচটা খেলবো, ডাউট থাকবে। আর খেললেও যদি চিন্তা করবে কি আমি যদি এটা খারাপ করলে আবার ড্রপ যাব, ইমন হোক তামিম হোক। এই জিনিসটা আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টের কাছে আমি মানে বলতে চাই, ওরা হায়েস্ট অথরিটি, ওরা আমাদের চেয়ে অনেক ভালো বুঝে, কেন অনেক কাছের থেকে দেখে। বাট একটা প্লেয়ারকে এস্টাবলিশ করতে হলে, যখন আপনি একটা এস্টাবলিশ হয়ে গিয়েছিলেন, ওই জায়গায় আপনি কন্টিনিউ না করেন 2টা ম্যাচে, তাহলে কিন্তু ডিফিকাল্ট হবে। কখনোই দল এস্টাবলিশ হবে না, ওই প্লেয়ারটাও এস্টাবলিশড হবে না। জি, আমাদের পঞ্চপাণ্ডব চলে যাওয়ার পরে আমাদের মিডল অর্ডারে যে শূন্যতাটা তৈরি হয়েছে, সেটা মনে হয় প্রকটভাবে ধরা পড়ছে। এশিয়া কাপের পর আরও বেশি চোখে পড়ছে যে মিডল অর্ডারের প্রতিষ্ঠিত ব্যাটার আমাদের নেই। এই লুপহোলটা আসলে কিভাবে ফিল আপ হবে এগেইনস্ট আফগানিস্তান? দেখেন, উইদিন নাইট হওয়া সম্ভব না। যেটা আজকে আমরা 25 বছর আমরা টেস্ট ম্যাচ খেলছি, এটা আমি আগেও বলেছি, সবাই বলেন, আমি তো খুব জোর দিয়ে বলেছিলাম যে আমাদের টার্গেটটা কি হবে, চ্যাম্পিয়ন না, আমরা রানার্স আপ না, আমরা পুরো ক্যালেন্ডারে পুরো বছরে আমরা কিভাবে খেলতে চাই এটা টার্গেট হবে। ওইটা অটো চলে আসবে। ওইটা একটা বড় ইভেন্ট, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন, কেন সবার চোখ থাকে। বাট টিম দলগতভাবে আমার মনে হয় বাংলাদেশ যেখানে অবস্থান করছে, আমার কাছে মনে হয় এটা খুবই টাফ টাইম যাবে বাংলাদেশের জন্য, কোনো কারণে যদি মানে কোয়ালিফাই হয়ে খেলতে হয়। কারণ এখন নেপাল বলেন বা যারা বলেন, আয়ারল্যান্ড বলেন, স্কটল্যান্ড, তারা কিন্তু ভেরি স্ট্রং দল একদম ওই এরিয়াতে, তারা অনেক ইমপ্রুভ করেছে, আমরা ইমপ্রুভ করেছি।
ওদের চেয়ে কম আর ওইভাবে করতে এবং পারে। নেপাল তো মাত্রই ওয়েস্ট ইন্ডিজকে টি-20 এটাই বলছি, ওটা হংকংকে আমরা হেরেছি, ওটাই তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম প্ল্যান হওয়া উচিত ছিল কি আমরা 5 বছর পর কোথায় দেখতে চাই, ওকে আমরা 6 নম্বরে দেখতে চাই, 2 ধাপে আগলো 10 থেকে আমরা 7-এ দেখতে চাই বা 6-এ দেখতে চাই, তাহলে আপনি টার্গেটটা ফিল আপ করতে হবে। আপনি যে একবারে 5তলা বা 10তলা লাভ দিবেন আপনি পারবেন না, আপনাকে 1-2 ওই টার্গেটটা আমরা কখনোই করি নাই। তো আজকে মিডল যে এই ধস নামছে বা সব দেশে এরকম সাফার হয়েছে, শ্রীলঙ্কা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া বলেন, কিন্তু ওরা কিন্তু যে রিকাভার কেমনে করেছে, ইট ইজ নট রকেট সায়েন্স কে উইদিন নাইট হয়ে গিয়েছে। এটা কিন্তু ওরা ওই প্রসেসটা জানতো যে টেন্ডুলকার এই সময় তো লাস্ট খেলবে, উনি হয়তো এক্সেপশনাল, ওনারটা এক্সাম্পল দিলাম না, অন্য বা কোহলি আর রোহিত শর্মা ওরা এই পর্যন্ত লাস্ট খেলবে, ম্যাক্সিমাম আর 1 বছর খেলতে পারে। তো ওই রেডি যে করে, ইন্ডিয়ানটাও বাদ দিলাম, আমি অস্ট্রেলিয়া বাদ দিলাম, নর্মাল যে অন্য দেশ শ্রীলঙ্কা বলেন বা এই যারা বলেন, ওরা যেভাবে প্ল্যান করে স্ট্রাকচার ওয়াইজ, পলিসি ওয়াইজ, আমরা ওই পলিসি কখনোই করতে পারিনি কি আমরা এই দলে কোথায় দেখতে চাই বা 5 বছর পর এই দল কোথায় যাবে। এই 5টা প্লেয়ার থাকবে না যতই ভালো খেলুক। কিন্তু যাবে এই প্লেয়ার আসার যে প্রক্রিয়া, মানে আমাদের প্লেয়ার টি-20তে যদি আমি স্পেশালি বলি, আসার প্রক্রিয়া তো বিপিএল আর এনসিএল টি-20 ভার্সন। ইফ ইউ হ্যাভ সিন এনসিএল টি-20 যেটা চলছে, ইটস আ ভেরি পুয়ার ক্রিকেট। মানে সবকিছু ওভারঅল মিলিয়ে আমরা ব্রডকাস্ট করছি খেলা, দ্যাটস এ গুড থিং, প্লেয়ারগুলো রঙিন পোশাক পরে খেলছেন, খেলা হচ্ছে, এটা তো একটা ভালো জিনিস। কিন্তু পারফরমেন্স ওয়াইজ যদি দেখেন আপনি, খুব একটা ভালো প্লেয়ার আমরা দেখছি না, এবং এই লেভেলে ঘুরে ফিরে ওরাই পারফর্ম করে, রাইট, ঘুরে ফিরে এই লেভেলের প্লেয়ার লিগে গত 15-20 বছর যাবত তারা পারফর্ম করছে। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় এটা আরও কোয়ালিটি হওয়া উচিত। ঠিক আছে, একদমই ভেরি পুয়ার। আমরা যদি ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য ইন্টারন্যাশনাল টি-20, সেটা আইপিএল হোক, সেটা ব্যাশ ক্রিকেট হোক, দেশে দেশে বাদই দিলাম, আপনি কম্পেয়ার করেন, স্টিল আমরা অনেক অন্যান্য দেশের ঘরোয়া টি-20 গুলো যেগুলো শুধু ওদের প্লেয়াররা খেলে, পাকিস্তানে আপনি যেভাবে হেলদি ভাবে হয়, আমরা বিপিএল প্রথম 2-1 বছর ছাড়া আমরা কখনো এস্টাবলিশ করতে পারিনি। সেটা ইকোনমিক্যাল হোক, প্লেয়ারের পয়সা হোক, কোয়ালিটি অফ ক্রিকেট হোক, সব কিছু মিলিয়ে বা ফরেন কালেকশন হোক, আমরা কখনোই ওইভাবে সাজাতে পারিনি। আপনি প্রথম যদি দেখেন বিপিএল, যেখানে আমি হেড করছিলাম, প্রথম 3-4 বছর চমৎকার হয়েছে, আফ্রিদি, গেল, টেল চমৎকার একটা টিমে খেলছে, এক টিমে 5 জন সুপারস্টার। তো ওই একটা জায়গায় একদমই ওটা ছিটকে গিয়েছে। আপনি ইমপ্রুভ তখনই করবেন যখন আপনার ঘরোয়া আপনি দিতে পারবেন কোয়ালিটি উইকেট, প্লেয়ারদের সিকিউরিটি, প্লেয়ারদের ইকোনমিক্যাল সিকিউরিটি, প্লেয়ারদের এমনি বাইরের সিকিউরিটি আমরা দিতে পারিনি যেভাবে। অনেক দেশে অনেক কিছু হয়েছে, বাট তারা সিকিউরিটি এত সিরিয়াসলি দেখেছে, পয়সার দিক দিয়ে হোক, তাদের হেলদি, আর ওইটা হতো, ওই জন্য তারা আজকে এইখানে। আর আমরা কখনো চিন্তা করিনি, আমরা শুধুমাত্র আজকের দিন চিন্তা করেছি যে কালকে কী হবে, কখনো আমরা চিন্তা করিনি। সেটা আমাদের স্ট্রাকচার ওয়াইজ হোক, সেটা আমাদের খেলা হোক, সেটা আমাদের উইকেটের হোক, সেটা সাকসেস হোক। আজকে আমরা সাকসেস হই, কালকে দেখা যাবে যেটা হবে। হয়তো আমরা আনসাকসেস হতাম 2-1টা সিরিজ, বাট আমরা এন্ডারে দিয়ে কিন্তু আমরা জয় হতাম, কিন্তু ওটা আমরা করতে পারিনি। ওই জন্য যেটা বললেন, ওই জন্য আজকে আমরা এই সাফারটা করছি। যাবে ফিরছি আপনার কাছে। ডিবিসি খেলার দুনিয়া দেখছেন আপনারা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আমাদের সাথে রয়েছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বাংলাদেশ এবং আফগানিস্তান সিরিজ নিয়ে কথা বলছিলাম। লিটনের না থাকাটা একটা বড় ধাক্কা। সৌম্য যদিও এসেছেন, বাংলাদেশের প্লাস পয়েন্টটা মনে হয় বাংলাদেশের বোলিং অ্যাটাক, যেটা থ্রু আউট দ্য এশিয়া কাপ বাংলাদেশকে দারুণ সাপোর্ট দিয়েছে। ফিজের পারফর্ম করাটা, তাসকিনও ভালো পারফর্ম করেছেন, বাট আমাদের মূল সমস্যার জায়গায় মনে হয় একটা অনেক বড় সমস্যা হচ্ছে আমাদের প্রপার অলরাউন্ডার না থাকা, যিনি আসলে ব্যাটিং এবং বোলিং দুটাই ঠিকঠাক করতে পারেন। মানে অ্যাটলিস্ট যে কোনো দেশে একটা থাকেই, অনেক যাদেরই স্পেশাল টি-20 ফর্মেটে যাদের 2টা থাকে 3টে থাকে, ওরা দেখবেন লং রানে টপ পারফর্ম করেছে, পুরো কারেন্টের কথা বলছি। বাট আমাদের মানে সাকিবের কথা আবার চলে আসছে, মানে সাকিব ছাড়া এই টাইপের ওটা আমরা এক্সট্রা অর্ডিনারি আমরা পেয়ে গিয়েছিলাম। এরকম ওয়ার্ল্ডে হয়তো অনেক কম, কপিল দেব ছাড়া বা 2-1 ছাড়া এরকম অলরাউন্ডার সাকিব, রবীন্দ্র জাদেজা খুব একজন সাকিব তো এক্সট্রা অর্ডিনারি ছিল। যে আপনি ব্যাটিং আর বোলিং দেখেন দুইটাই 19-20, জাদেজা কিন্তু বোলিং ব্যাটিংয়ে কিন্তু 15, কিন্তু বোলিংয়ে 20, সাকিব দুইটাই 20-20। তো ওইটা হওয়াতে আরও বেশি মনে হচ্ছে যে আমাদের অলরাউন্ডার নাই। সাধারণত অলরাউন্ডার কেমন থাকে, কে 2টা 100 মারে পুরো ক্যারিয়ারে, কিন্তু বোলিং টপ চ্যাম্পিয়ন 300-400 উইকেট নেয়। কিন্তু সাকিব একটা এক্সট্রা নিচ্ছে, তাকাতে একটা অসুবিধা হয়ে গেল। আর দ্বিতীয় হচ্ছে আমাদের সবচেয়ে বড়, আমার কাছে মনে হচ্ছে যে আমরা স্থির না। এশিয়া কাপটা দেখে আমরা টপ ক্রিকেট খেলেছি, টি-20 ফর্মেটের কথা বলছি, যে আমরা কিন্তু যদি বলেন পাকিস্তান, শ্রীলঙ্কা সব কিছু, তারপরেও আমাদের যে লাস্ট এশিয়া কাপ আমরা কিন্তু একদম বাজেও খেলি নাই। কিন্তু বাজে কেন খেলেছি, যে ওই জায়গায় আমরা কখনো আমাদের স্থির মনে হয়, যে আমরা কমফোর্টেবল মনে হয় না এশিয়া কাপে, যেখানে আমাদের হওয়া দরকার ছিল। যদি আপনি আফগান ম্যাচ দেখেন, ভেরি মাচ জয়লাভ বলে বলছি না, ভেরি মাচ কমফোর্টেবল। শ্রীলঙ্কায় মনে হচ্ছে আমরা আজকে জিতবো,
ওরা যাতে যাই করুক, কিন্তু এই লাস্ট কিছু কিছু ম্যাচগুলো আমরা মানে জিতবো তো দূরের কথা, আমরা জিততে চাই না, যেটা আমরা মানে ওই একটা জায়গা যদি আপনি এভাবে খেলেন এগেন্স্ট আফগান, তাহলে আপনি কখনোই পার পাবেন না। আর যেটা আমরা বলছিলাম যে আমরা হয়তো স্ট্রাগলিং করে জয়লাভ করি, তো যখন আপনার জয়টা না আসবে তখন আপনি এন্ড অফ দ্য ক্যালেন্ডার যখন এগুলো সব নেগেটিভ হবে, আপনি মানে বিশ্বাসের জায়গা বলেন বা আপনার কন্টিনিউ বা কনসিস্টেন্ট, যেটা আমাদের অভাব প্লেয়ার এককভাবেও দলগতভাবেও, তো আপনি কখনো এস্টাবলিশড হবেন না। আপনার আমি ক্রিকবাজের একটা অনুষ্ঠান দেখছিলাম যেখানে হর্ষা ভোগলে এবং দীনেশ কার্তিক বাংলাদেশকে নিয়ে একটা লম্বা ডিসকাশন করেছেন। সেই ডিসকাশনে বলা হয়েছে যে বাংলাদেশ যখন জেতে সাডেনলি আউট অফ দ্য ব্লু যেভাবে তারা আসলে শ্রীলঙ্কাকে হারিয়েছে এশিয়া কাপে, সেটার উদাহরণ তারা টেনে বলেছেন যেভাবেই অবিশ্বাস্য একটা চেজ তারা করতে পারে, আবার অ্যাট দ্য সেম টাইম ইজি ম্যাচ যেটা তাদের জেতা উচিত, যেমন এগেন্স্ট পাকিস্তান, সেই ম্যাচেও তারা মুখ থুবড়ে পড়ে। এই যে আপস অ্যান্ড ডাউনস মানে রিগার্ডিং একটা ম্যাচের পরের ম্যাচে আবার এমনভাবে মুখ থুবড়ে পড়ছে, এই জিনিসটা তো খুবই অবিশ্বাস্য। এটা পৃথিবীতে বাংলাদেশ এবং পাকিস্তান বাদ দিয়ে কোনো দেশ আসলে এত হয় না। সো এটা মেন্টালিটির একটা ইস্যু, মেন্টাল অনেকগুলো ইস্যু। মেন্টাল একটা প্লেয়ারের সঙ্গে কথা বলা, কে তুমি এই 4টা ম্যাচ খেলবা বা এই 3টা ম্যাচ খেলবা, একটা এস্টাবলিশড প্লেয়ারকে বলা কে ইউ আর দেয়ার। আমাদের এস্টাবলিশড প্লেয়ারও কনফিউজ থাকে কি আমি কি নেক্সট ম্যাচ খেলবো কিনা। যদি আমি আমাদের 2টা ওপেনের কথা বলি, তারা কিন্তু মোটামুটি একটা কাছাকাছি এস্টাবলিশড হয়েছিল এশিয়া কাপের আগেই, অ্যাটাকিং খেলেছে, সাকসেস হয়েছে, গুড পার্টনারশিপ, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে ওই যে বললাম যেটা কনসিস্টেন্টের অভাব থাকে দলের, তখন ওই জায়গাটায় মানে একটা টপ ম্যাচ খেলে পরের ম্যাচটায় মুখ থুবড়িয়ে পড়ে, এটা বড় কারণ হচ্ছে, এটা একটা বড় কারণ। আর আমরা কিছু পলিসির কারণ আপনার টিম চেঞ্জের ক্ষেত্রে হয়, যেটা ওপেনারকে আপনি নাম্বার 3 খেলায় দিচ্ছেন। হ্যাঁ, মানুষ বলতেই পারে যে টি-20তে কোনো নাম্বার থাকে না, কিন্তু তারপর একটা মেন্টাল একটা ব্যাপার থাকে, নতুন বলে খেলা বা নতুন বলে অ্যাটাক করা বা নতুন বলে আমি রান দিব না, এই টাইপের জিনিসটা মানে কনসিস্টেন্ট হয় না। কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ার এত চাপ থাকে, আমার কাছে মনে হয় যেমন প্লেয়াররা যেমন মাঠে চাপ নেয়, কিন্তু কোচ বা সিলেক্টর যারা থাকে তাদেরকে এই চাপটা নিতে হবে। আমি বলছি না যে এটা ইজি জব না, ভেরি টাফ জব, কেন আপনার প্রতিটা মানুষের সিলেক্টর, প্রতিটা মানুষই কোচ, তো ওই একটা কারণে ওই এফেক্টটাও অনেকখানি ফেলে, স্পেশালি আমাদের দেশের ক্ষেত্রে বেশি হয়। কেন আমাদের একটাই খেলা যেটা টপ লেভেলে খেলি, হয়তো শ্রীলঙ্কা অন্য খেলা খেলে বা অস্ট্রেলিয়া বলেন যাই বলেন, আর আমাদের পুরো মানুষ যখন যায় একটা স্রোত ওই একই জায়গায় ছুটে, সেম এখন ক্রিকেটের জায়গায় ছুটছে, তো ওই সোশ্যাল মিডিয়ায় কোনো কমেন্ট বলেন, কোনো ভালো অ্যাডভাইস বলেন, সব তারা এসে কমেন্ট করে দেয়। যে একটা জিনিস মনে হয় যে স্কিলের মানে ঘাটতিটাও মানে প্রবলভাবে চোখে পড়ে। না, তা তো অবশ্যই। আপনি জানেন পাওয়ার ক্রিকেটে আমরা জানি টি-20 যেন আসলো প্রথমে, আমরা মনে করছিলাম যে আমরা 50 ওভার স্টপ খেলি, এটা আমরা আরও ভালো খেলবো, কিন্তু এটা ব্যাকফায়ার করলো। আমরা প্রথম 4 বছর নো বেড়েছিলাম 5 বছর, কারণ 2টা কারণ, একটা ছিল আমরা পাওয়ার হিটিং খেলতে পারতাম না, আর যেটা ডট বল প্রচুর দিতাম আর আমরা মার খেতাম। এখন তো অনেকখানি আমরা ম্যাচিউর হয়েছি, কিছু পাওয়ার হিটিং খেলতে পারছি, লাস্ট 2 বছরের কথা বলছি, ফলোড বাই ডট বল কম দিচ্ছি, তো ওই একটা জায়গা তখনই আপনি স্কিল তো তখনই হবে। কারণ টি-20 ফর্মেটে 120 বলে ও আপনাকে হয়তো 100 বলই ভালো করবে, তো ওই 100 বলের মধ্যে আপনাকে মারতে হবে, যেটা গুড বলকে আপনাকে ব্যাট বল মারতে হবে, একই শটকে আপনার 3 ধরনের মারতে হবে। কেন হয় চিকি খেলবে বা ওভার দ্য কাভার খেলবে বা ওভার দ্য টপ খেলবে, তো ওই টি-20 স্কিলের ব্যাপারটা আসে, স্কিল ফলোড বাই পাওয়ার, তো ওই একটা জায়গায় আমরা এখনো জব্দ করতে পারিনি। যাবে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আমরা আশা করছি যে বাংলাদেশ ভালো খেলবে আফগানিস্তানের সাথে, আবারও কথা হবে আপনার সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।